সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের নিয়মিত আয়োজন প্রবাসের কথা। আর আমি স্বপ্নীল সজীব আছি আপনাদের সাথে। আর আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক নেতা এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাহাদ সোলাইমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকেও সজীব, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। চ্যানেলকেও আমি ধন্যবাদ জানাই আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আর আমরা বিশেষ করে আজকে ভীষণ আনন্দিত আপনাকে আমাদের মাঝে পেয়ে, কারণ আপনি এত ব্যস্ততম সময়ের মাঝে এতগুলো পরিচয় আপনি বহন করেন, এতগুলো কাজের মাঝে আপনি থাকেন, তার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা সত্যি কৃতজ্ঞ এবং আনন্দিত। আপনাকেও ধন্যবাদ এবং আমি চ্যানেলের পুরো পরিবারকে নিউ ইয়র্কে ধন্যবাদ জানাই। কারণ চ্যানেলে আমি মনে করি যে চ্যানেলের পরিবার আমিও একজন। আসলে আপনার অনেকগুলো পরিচয়, অনেকগুলো কাজের সাথে আপনি আছেন, তো আপনি কোন পরিচয়টা দিতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে আমি মানে রাজনীতিবিদ হিসাবেই পরিচিত হতে বেশি পছন্দ করি। কিন্তু আসলে রাজনীতির সাথে সাথে ব্যবসা বা সাংস্কৃতিক কর্মকাণ্ড জড়িত ওতপ্রোতভাবে, সেই বিষয়গুলোও চলে আসে। সংক্ষেপে একটু জানতে চাই যে আপনি একটি বড় সংগঠন বাংলাদেশি কমিউনিটির জন্য JBBA, সেটা সাধারণ সম্পাদক এবং সফলতার সাথে আপনারা নানা ধরনের কর্মকাণ্ড করে আসছেন। কিন্তু সম্প্রতি অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলে বা লিখে যে এই সংগঠনটি শুধুমাত্র কিছু পথমেলা বা কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ। তো এটা কি আপনি একমত মনে করেন? JBBর কি মেলা ছাড়া কোনো কর্মকাণ্ড নেই? JBB অনেক কর্মকাণ্ডই করে, সেগুলো যেমন চোখে পড়ে, অনেক সময় পড়ে, অনেক সময় পড়ে না। মেলাটা চোখে পড়ে বিকজ এটা প্রচারণা বেশি হয়। মেলা হলো ব্যবসায়িক সংগঠনের কাজ কি? ব্যবসাকে প্রমোট করা। এম আই রাইট? ইয়েস। তো যেহেতু এটা ব্যবসায়িক সংগঠন, সেহেতু আমাদেরকে মেলার মাধ্যমে আমাদের ব্যবসাগুলোকেই প্রমোট করা হচ্ছে। এখানে আমাদের ছোট ছোট স্মল বিজনেস ওনার যারা, তাদেরকেই প্রমোট করা হচ্ছে। সো মেলার মধ্যে আমাদেরকে মেলা একটা করতেই হয়, সীমাবদ্ধতা থাকুক আর যেটাই থাকুক, বাইন্ডিংস থেকে আমাদের একটা মেলা করতে হয় জাস্ট টু প্রমোট দ্য বিজনেসেস অফ জ্যাকসন হাইট। সেই জন্য মেলা একটা ম্যান্ডেটরি আমাদের মনে হয়, এটা একটা আমাদের পার্ট। আর সেকেন্ড হলো যে আমরা অনেক কিছুই করি, যখন করি তখন ভুলে যায় মানুষ। সো এই জন্য হয়তো ওগুলো হয়তো ছোট ছোট মনে হয়, আর মেলাটা এত বিরাট আকারে হয় যার জন্য এটাই মনে রাখে। অনেক সময় সেই মেলার প্রভাবে ছোট কাজগুলো ঢাকা পড়ে যায়। কিন্তু এক্স্যাক্টলি আপনি যেমন সেদিন JBB ভোটার রেজিস্ট্রেশন করলো, জি হ্যাঁ, এখানে আপনাদের চ্যানেলের জার্নালিস্টও ছিলেন, এগুলো চোখে পড়বে না কারোরই। আপনার যেহেতু আপনি ওখানকার সেক্রেটারি হিসেবে আছেন, আপনার কি মনে হয় না যে আরো কিছু অনুষ্ঠান বা আরো কিছু পদক্ষেপ সংগঠনের হয়ে নেওয়া উচিত? আমার তো মনে হয় যে সব কিছু যদি একবারে করতে পারতাম তাহলেই ভালো হতো। যেটা আমাদের সময় এবং অনেক কিছু আছে, অভ্যন্তরীণ ব্যাপার আমাদের অনেকের মত পার্থক্য থাকে, যার জন্য সবকিছু করা সম্ভব না। আপনার যেমন মনে হয় একটা ব্যবসায়িক সংগঠনে সবাই কিন্তু একসাথে, ডেমোক্রেট বা রিপাবলিকান বা সবকিছু, আওয়ামী লীগ বা BNP, সবাই কিন্তু একমতের না এখানে। তো বিভিন্ন মতের কারণে অনেক কিছু আমরা করতে পারি না। আপনি দেখেন JBBর উদ্যোগেই আজকে আমি ফাহাদ সোলাইমান একটা স্ট্রিট, বাংলাদেশ স্ট্রিটের নাম হয়েছে। এটা আসলে আমাদের জন্য অনেক যে 73rd-টাকে এত বছর ধরে চাচ্ছিল, 20 বছর ধরে, সেই 73rd-এর নাম এখন বাংলাদেশ স্ট্রিট। এটা কি আমাদের পাওনা না? অবশ্যই। এই কারণে কিন্তু আপনাকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আরেকটু বলি, ফার্স্ট টাইম ইতিহাস যে আমরা গ্রেসি মেনশন মেয়রের বাসভবনে বাংলাদেশ হেরিটেজ করেছি, সেটাও কিন্তু JBBর উদ্যোগই ছিল। আমি হয়তো ফেস থেকে করেছি, বাট অর্গানাইজেশন JBB ছিল। এগুলো মানুষ ভুলে যায়। ছোট্ট করে জানতে চাই যে JBBর সঙ্গে যদি নতুন যারা এখানে প্রবাসী বাঙালি হিসেবে আসবেন বা যাদের ব্যবসায় সংগঠনের সাথে জড়িত হবার ইচ্ছা, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে বা জড়িত হতে পারে? আমাদেরকে খুঁজে পাওয়া খুবই ইজি, জাস্ট আমার সাথে যোগাযোগ করলেই হবে, অথবা চ্যানেল আইও কিন্তু JBB মেম্বার। সো চ্যানেল আইয়ের সাথে যোগাযোগ করলে হবে আপনাদের মাধ্যমে। যে কেউ যারাই বিজনেস থাকবে 11372-তে যাদের জিপ কোড, তারা প্রত্যেকেই JBB মেম্বার হতে পারবে। এবং অনেক কিছু চেষ্টা করি, কিন্তু অনেক কিছু হয় না অনেক সময়। আমাদের কিছু স্মল ফান্ডিংয়ের চেষ্টা করেছি আমি, যে স্মল ফান্ডিং আমরা নিয়ে আসতে পারি যদি JBBর জন্য, বাট ওইভাবে চেষ্টা করার পর কিছু দূর যাওয়ার পর আবার দেখা যায় যে একটু পিছিয়ে যাই বিভিন্ন কারণে। আসলে আমরা বলি ব্যুরোক্রেসি সব জায়গায় আছে। এবারে একটি অন্য প্রসঙ্গে আসবো। আপনি
অনেক দিন ধরে প্রবাসে আছেন এবং সফলতার সাথে আমাদের মুখ উজ্জ্বল করছেন। আমাদের বললাম কারণ আপনি বাঙালি বংশোদ্ভূত একজন মানুষ, বাংলা ভাষায় কথা বলেন, কিন্তু আপনি এত ভালো কাজ করেন সেই জায়গা থেকে আপনি কালচারাল যে আমাদের বাংলাদেশি সংস্কৃতি আছে সেই সংস্কৃতিকে কিন্তু আপনি নানাভাবে পৃষ্ঠপোষকতা করেন। তো আপনার কি মনে হয় যে এখানে কাজ করতে গেলে, সাংস্কৃতিক কাজ করতে গেলে নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য কী ধরনের পদক্ষেপ নিলে বাঙালিরা আরও বেশি কালচারাল ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে আমেরিকার বুকে? প্রথমত একটা দেশকে রিপ্রেজেন্ট করতে হলে তার কালচারটা ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যে আপনার কালচারটাই আপনাকে বলবে যে আপনি কোন দেশ থেকে এসেছেন। আমরা বলি যে কালচারাল আমাদের কিন্তু ইতিহাস অনেক অনেক ডিপ। আমরা সিভিলাইজ হয়েছি বহু আগে, আমাদের কালচারটা কিন্তু বহু আগের। সো আমরা কিন্তু ভাষায় কথা বলি এবং মুদ্রা দিয়ে কেনাবেচা করেছি। আলেকজান্ডার যখন ইন্ডিয়াতে পা রেখেছে পানিপথে, তখন দেখেছে যে ইন্ডিয়া অলরেডি সিভিলাইজ। তখন কিন্তু আমাদের ওই বাংলাদেশ পাকিস্তান এরকম ছিল না, সবাই সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া ভারতবর্ষ যেটা আমরা বলি। সো সেটাই ছিল ব্যাপারটা। সো সে এসে হাতি দিয়ে যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধে আলেকজান্ডারের মতো লোক হেরে গিয়েছে। তো যাতা ব্যাপার না। তো আমরা তখন থেকেই সিভিলাইজ, যে হাতি দিয়ে আমরা ঘোড়ার সাথে যুদ্ধ করেছিলাম, এগুলো ইতিহাস। সো আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে এই কালচারটা অনেক রিচ। সেই কালচার যদি আমি ধরে রাখতে না পারি, আমার এখানে নিউ জেনারেশন কি জানবে? ওরা বুঝবে না। সো একটা দেশের কালচার দিয়ে একটা দেশকে বিবেচনা করা হয়। আমরা অনেক রিচ একটা কালচার থেকে এসে, সেই জন্যই সেই থেকেই, এবং আমার পরিবারের মানুষজনও কালচারের সাথে জড়িত। আমার বোন নিজেও একজন টিভি অ্যাক্ট্রেস, রিচি সোলাইমান, আপনারা জানেন। সো আমার মাও গান গেতেন। সো আমার সেইভাবে অলওয়েজ কালচারের প্রতি একটা ভালোবাসার রেসপেক্ট সবসময় আছে। এবং আপনি যেটা বলছেন যে কিভাবে এটা আগানো যায়, আমার মনে হয় যে অলরেডি এখন চ্যানেলগুলো প্রত্যেকে যেভাবে সাপোর্ট করছে, চ্যানেল আই থেকে শুরু করে এটিএন বাংলা থেকে শুরু করে যারা আছেন এখানে, প্রত্যেকের ব্রাঞ্চ আছে নিউ ইয়র্কে, প্রত্যেকেই প্রমোট করার চেষ্টা করছে। আজকে যে আপনি ইভেন্টটা করছেন আমার সাথে বসে বাংলাদেশি বংশোদ্ভূত নিয়ে, এটা চ্যানেলের কারণেই হচ্ছে। এবং আজকে আপনার সেদিন আমি আরও কিছু চ্যানেলের প্রোগ্রাম তারা করছেন, নিয়মিত করছেন। আমার মনে হয় দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। এইভাবেই যদি আমরা আগাতে পারি, ডেফিনেটলি আমরা ভালো করব। এটা তো আমরা জাস্ট ফার্স্ট জেনারেশন। আমরা কিন্তু আমেরিকাতে এটা আমাদের হয়তো সেকেন্ড জেনারেশন এখন আগাচ্ছে। সো সেই হিসাবে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, আমরা ভালো করছি। এবং এইভাবে যদি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, নিউ ইয়র্কে যদি এইভাবে প্রতিষ্ঠানগুলোকে, যেমন প্রত্যেকটা মিডিয়া প্ল্যাটফর্ম যদি একটা অফিস খুলে, যেটা করছেন নিজস্ব স্টুডিও, এবং প্রত্যেকের এরকম যদি হয়, আমার মনে হয় না আমার কালচারটা আর থেমে থাকবে। চমৎকার। একজন জনপ্রিয় এবং গুণী ব্যবসায়িক নেতা হিসেবে বলবো যে আপনার কি মনে হয় যে এখানে যারা নতুন ব্যবসা করছেন তাদেরকে কোন কোন ফুটস্টেপগুলো যদি ফলো করে তারা আরও সামনের দিকে এগোতে পারবে? প্রথমত বুঝতে হবে যে আমি যেখানে ইনভেস্ট করব, আমি যদি কোনো দোকান নেই, আমি যদি এখানে কোনো দোকান নিতে যাই, ফার্স্টে দেখতে হবে, আমি যদি কারো থেকে ব্যবসা কিনতে চাই, সেই ক্ষেত্রে দেখতে হবে ল্যান্ডলর্ডকে। আমার কিন্তু দোকানের মালিকের সাথে কথা বলার আগে ল্যান্ডলর্ডের সাথে কথা বলা উচিত যে এর লিজটা কত বছর আছে। আপনি দোকানটা বিক্রি করে দিলেন, দেখা গেল 1 বছর পর লিজ শেষ। বাড়িওয়ালা হয়তো জানেও না সে দোকান বিক্রি করে দিয়েছে, সে তো লিজ শেষ আর রিনিউ নাও করতে পারে। তারপরে দেখতে হবে যে ব্যবসাটা বিক্রি করছে সে ভাড়া দিয়েছে কিনা। সেই ভাড়াটা যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা তার লাইবিলিটি। সেকেন্ড হলো, যে কোনো ব্যবসা শুরু করার আগে একজন লয়ার, একজন সিপিএর সাথে যাতে সবসময় কথা বলি, যেটা আমরা করি না। স্পেশালি যদি পার্টনারশিপ বিজনেস করি, সেই ক্ষেত্রে তো আরও সাবধানতা অবলম্বন করা উচিত যে আমার পার্টনারটা কি, ব্যাকগ্রাউন্ড কি, এটা যাতে একটা আমি খোঁজ নিয়ে তারপর আমি শুরু করি। প্লাস একটা লয়ার, প্রথম থেকে একটা লয়ার এবং সিপিএ দুজনের সাথে সব কিছু নিয়ে আমাদের আলাপ করা উচিত, এবং একটা এগ্রিমেন্ট ডিড থেকে শুরু করে জয়েন্ট অ্যাকাউন্ট সব কিছু করতে হবে যদি পার্টনারশিপ করি। এইসব ফুটস্টেপস যদি ফলো করি আমরা, কারণ জ্যাকসন আমরা প্রায় শুনি যে পার্টনারশিপের প্রবলেম, ল্যান্ডলর্ড বা দোকান বিক্রি করে দিচ্ছে, লিজ নাই, সে কিনে ফেলছে, অনেকে এই কাজগুলো ভুল করি আমরা। সো আমরা যদি এই জায়গাগুলো তো দেখি, চেক করি,
প্লাস যদি কোনো কিছু ভায়োলেশন থাকে দোকানের রেস্টুরেন্টের উপর, সেগুলো যদি আমরা চেক করি, লয়ারকে দিলে, সিপিকে দিলে তারাই বের করে দিতে পারবে। কারণ যেটা হয়, যারা নতুন বাংলাদেশি বা অনেক নতুন ব্যবসায়ীরা আসে, তারা কিন্তু প্রথমে বুঝতে পারে না। আমি একটা ভালো জায়গা পেলাম, আমি চট করে টাকা দিয়ে কিনে ফেললাম, এই যে যেটা বললেন যে 1 বছর পরেই হয়তো তাকে ছেড়ে দিতে হচ্ছে, তখন দেখা যায় যে সে তার সর্বোচ্চ যা ছিল সঞ্চয় বা পুঁজি সে ক্ষয় করে ফেলছে। এবং এটার কি কোনো গাইডলাইন আপনার সংগঠন জেবিবিএ থেকে দেওয়ার কোনো সুযোগ আছে বা পাওয়ার সুযোগ আছে? এটা একটা খুব ভালো প্রস্তাব, আমরা এখনো করিনি, বাট আমরা করতে পারি। আপনাকে ধন্যবাদ। আমি এটা এরকম একটা গাইডলাইন আপনি বলাতে আমি করতে পারি, এটা করে আমি সার্কুলার করতে পারি, এবং এটা খুব ভালো কথা বলেছেন। এটা যদি কারো কিছু জানতে, আমার কাছে মনে হলো যে কারণ আপনার এত বড় একটি ব্যবসায়িক সংগঠন, যার ছাতার নিচে যদি ছোট ছোট ব্যবসায়ীরা সহায়তা পায়, যে আমরা এই ধরনের লয়ারের কাছে গেলে আমরা এই সুবিধাটা পেতে পারি, এই ধরনের বিজনেস পলিসিতে এটা হতে পারে, তারা একটা গাইডলাইন পেলে তারপর তারা নিজেদের মতো করে আগাতে থাকলো। সো এতে মনে হয় যে, আমার মনে হয় যে আমাদের দেশে বাংলাদেশি ভাই বোনদের আরো বেশি সহায়তার হাত খুব ভালো একটা প্রস্তাব। এটা কিন্তু খুব ভালো করেছেন, থ্যাংক ইউ আমাকে জানানোর জন্য স্বপ্নিল। আই উইল ডু দ্যাট ডেফিনেটলি। আমি এই উইকে না হলে নেক্সট উইকের মধ্যে এরকম একটা গাইডলাইন খসড়া আমি একটা তৈরি করে সেটা হয়তো আমি কোনো নিউজ পেপারগুলোতে দিয়ে দিলে তারাই বলতে পারবে, তারাই যোগাযোগ করতে পারবে। এবারে আসবো একটু অন্য প্রসঙ্গ, আবারও রাজনীতি প্রসঙ্গ। যে দেখা যায় যে অনেকে বলে থাকে যে এই আমেরিকার মেইনস্ট্রিম রাজনীতিতে যেরকমভাবে যদি ইন্ডিয়ার বংশোদ্ভূতরা যেভাবে এগিয়ে এসছেন, বা অন্যান্য দেশের মানুষেরা যারাও ইমিগ্রেন্ট হয়ে এসছেন তারা এগিয়ে এসছেন, কেন বাংলাদেশি বংশোদ্ভূত নেতারা ওই রকম ভাবে জায়গাটা পাচ্ছেন? এটার রিজনটা কি মনে হয়? না, বাংলাদেশিরা এটা তো আমাদের ফার্স্ট সেকেন্ড জেনারেশন। ইন্ডিয়ানরা অনেক আগে আমেরিকা আসছে, পাকিস্তানিরা অনেক আগে আসছে না আমেরিকাতে। সেই হিসাবে আমাদের পাওয়া অনেক অনেক ভালো। আমাদের অলরেডি সিভিল কোর্টে জাজ আছে, আমাদের অলরেডি কাউন্সিল মেম্বার, ইলেক্টেড কাউন্সিল মেম্বার আছে নিউ ইয়র্কের মতো। 50টা স্টেটে আমাদের এখন ইলেক্টেড অফিসিয়াল আমাদের, প্লাস আমাদের 50 বোর্ড মেম্বার, কমিউনিটি বোর্ড মেম্বার্স আছে আমাদের বাংলাদেশিরা। উই আর ডুইং সো গুড। ওরা যেটা 3 জেনারেশনে করতে পারছে, আমরা সেটা 2 জেনারেশনে করে ফেলছি। আমাদের তো আমেরিকাতে আসার সময়টা 90-এর পর থেকে, ডিবি লটারি ছাড়ার পর থেকে, সব থেকে ওই দিক থেকে ক্যালকুলেট করতে হবে। সো সেই জন্য আমি বললাম যে আমার মনে হয় আমরা বাংলাদেশিরা যে অনেক ট্যালেন্টেড, আমরা যে ট্যালেন্ট তার প্রমাণ হলো যারা 2 জেনারেশন 3 জেনারেশন করেছে, আমরা 3 জেনারেশন 4 জেনারেশন করছে, আমরা 2 জেনারেশনে সেটা করে ফেলেছি। আপনার কি মনে হয় না যে আরো বেশি তরুণ রাজনীতিবিদ তৈরি করার জন্য আমাদের পরবর্তী জেনারেশন, মানে আপনাদের সন্তানেরা বা তাদের সন্তানদেরকে আমাদের এনকারেজ করা উচিত যে এটাও আমাদের একটা পেশা হতে পারে, বা এটাও আমাদের একটা লাইবিলিটিসের জায়গা হতে পারে? প্রচুর বাংলাদেশি এখন অনেক ইলেক্টেড অফিসিয়ালের সাথে কাজ করছেন, প্রচুর বাংলাদেশি। এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম, আমরা প্ল্যাটফর্মটা কিন্তু করছি এখন আমরা। আপনি হয়তো আর 10 to 12 ইয়ার্সের মধ্যে দেখবেন অনেক বাংলাদেশি ক্যান্ডিডেট নিউ ইয়র্ক থেকে শুরু করে অন্য স্টেটে রান করছে। প্রতিটা ইলেক্টেড অফিসিয়াল অফিস এখন বাংলাদেশি একজন কাজ করেন। এতে করে আসলে আমাদের দেশও উপকৃত হবে, আমাদের দেশের জায়গা স্ট্যাটাসটাও অনেক দূর আগাবে, যে আমাদের দেশের থেকে এত ভালো ভালো গুণী নেতাদেরকে আমরা পাচ্ছি। এবং আমি সবসময় একটা কথাই বলছি যে আমাদের সবসময় উচিত ছিল বাংলাদেশি পলিটিক্সটাকে আমেরিকাতে না এনে আমরা যদি আমেরিকান পলিটিক্স সাথে ফোকাস করতাম, আমাদের জেনারেশনটা আরো বেশি আগাতে পারতো। যেটা আপনি বলছেন, আমরা কিন্তু ভালো এগিয়েছি, উই আর ডুইং সো গুড, থ্যাঙ্কস টু আল্লাহ, উই রিয়েলি ডুইং ওয়েল। বাট হয়তো আমরা ডিভিশনটা আমাদের হতো না। আমরা বাংলাদেশের পলিটিক্সটা এনে এখানে আমরা ডিভাইডেড হয়ে গিয়েছে। ওই ডিভিশনটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে নাই, পাকিস্তানের মধ্যে নাই, আমাদের মধ্যে আছে। আমরা যদি এই ডিভিশনটা না ক্রিয়েট করতাম, হয়তো আমরা আরো ভালো কিছু করতে পারতাম। আমরা দেখতে দেখতে একেবারে সময় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু যাবার আগে আপনি বয়সে তরুণ, চেহারায় তরুণ, কিন্তু আপনার কর্মকাণ্ড অনেক বিস্তৃত সব দিক থেকে। আমি জানতে চাই যে পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্মের যদি কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায়, মেইনস্ট্রিম রাজনীতির সাথে, তারা আসলে কি ধরনের কাজের দিকে ফোকাস করলে তারা একটু তাড়াতাড়ি এই দিকে আগাতে পারবে? বেশি বেশি করে সোশ্যাল ওয়ার্ক করতে হবে তাদেরকে। সোশ্যাল ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। বেশি বেশি করে ইলেক্টেড অফিসিয়ালদের ক্যাম্পেইন করতে হবে, দেখতে হবে, তাদেরকে ফলো করতে হবে তারা কি করছেন এবং কি করলে বা কিভাবে আগানো যায়।
আমরা এই ফুড স্টেপ এবং বেশি বেশি করে অ্যাক্টিভিটিস থাকতে হবে, বিভিন্ন জায়গায় ফুড ডোনেশনে যেতে হবে, কোথাও কোনো প্যান্ডেমিকের সময় এখানে যারা অনেক মানুষজন যারা জানেন আমি কিভাবে ওয়ার্ক করেছি প্যান্ডেমিকের সময় আমার লাইফ রিস্ক নিয়ে, সেটা অনেকেই জানেন এখানে নিউ ইয়র্কে। সো মেট স্টেডিয়ামে আমার ছবি দেখানো পর্যন্ত হয়েছিল প্যান্ডেমিক হিরো হিসাবে। এই ধরনের অ্যাক্টিভিটিস কাজগুলো আমাদেরকে বেশি বেশি করে করতে হবে মানুষের জন্য। রাজনীতি রাজার নীতি হলো জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। সো আমাদের যত মানুষের জন্য কাজ করব, যত ভালোভাবে মানুষ অ্যাকসেপ্ট করবে, যত ফুড ডোনেশন, ক্লোদিং ডোনেশন, ইলেক্টেড অফিসিয়ালদের সাথে কাজ করতে পারলেই স্লোলি আমরা মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হতে পারবো। রেজিস্টার্ড ডেমোক্রেট বা রেজিস্টার্ড রিপাবলিকান ডাজেন্ট ম্যাটার। সো যেটাই করুক মনোযোগ দিয়ে করতে হবে এবং কোনো একজন ইলেক্টেড অফিসিয়ালের সাথে খুব ভালোভাবে কাজ করে থাকতে হবে, লেগে থাকতে হবে, তাহলেই ইউ উইল গেট ইন দ্য মেইন স্ট্রিম পলিটিক্স। আমার ভাষায় বলতে পারি যে মানুষের জন্য সেবায় নিয়োজিত করতে হবে নিজেকে, তাহলেই হয়তো যে কোনো পেশায় সে আগাতে পারবে। অনেক অনেক ধন্যবাদ। আমি জানি আপনি অনেক ব্যস্ত, এর মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আগামী পর্বে আবার দেখা হবে আপনার কোনো প্রিয় অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।